আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ এই চ্যাপ্টারটা রিভিশন শুরু করেছিলাম। তো আগের ক্লাসে আমাদের অনেকটাই রিভিশন হয়ে গেছিল। দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতি, দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান, তারপর দক্ষিণ আমেরিকা মহাদেশের নদ নদী, তাদের বৈশিষ্ট্য, বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন নদী অববাহিকা সম্পর্কে সব কিছুই আমরা আলোচনা করেছিলাম, তাই তো? আজকে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ুর বৈচিত্র্যের কারণ এগুলো একটু আলোচনা করব। তো তোমাদের অ্যানুয়াল এক্সামের সিলেবাসে দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারটা আছে, তো সেই জন্যেই বলবো তোমাদেরকে যে এই চ্যাপ্টারটা পুরোটাই খুব ভালো করে পড়ো। আর যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দিয়েছি, 2 নম্বর 3 নম্বর 5 নম্বর কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি অনেক আগে যখন এই চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম। তো সেই কোশ্চেনগুলোই করো, ওখান থেকে আমি আর সাজেশন করবো না। যেগুলো আমি দিয়েছি সেগুলো সবগুলোই পড়তে হবে, কারণ তোমাদের সিলেবাস একদম অনেকটাই আমি কমিয়ে দিয়েছি, অর্ধেকের থেকেও বেশি কমিয়ে দিয়েছি। অল্প সিলেবাস রয়েছে, সেই জন্য সবগুলোই পড়তে হবে। তাহলে চলো শুরু করি। দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের কিছুটা অংশ উত্তর গোলার্ধে অবস্থিত আর বেশিরভাগটাই রয়েছে দক্ষিণ গোলার্ধে। তো এর ফলে মহাদেশটার উত্তর এবং দক্ষিণ গোলার্ধে উত্তর এবং দক্ষিণ অংশে বিপরীত ধরনের ঋতু পরিলক্ষিত হয়। যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। সেই জন্যে দক্ষিণ আমেরিকা মহাদেশে কি হয়, এক ঋতু পার্থক্য দেখা যায়। তো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের একটা অন্যতম কারণ। তো এখানে দেখো বিভিন্ন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। তো আমরা আজকে এটাই এখন আলোচনা করব যে দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন অঞ্চলে কীরকম জলবায়ু পরিলক্ষিত হয় এবং সেই জলবায়ুর উপর ভিত্তি করে কীরকম সেখানে স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, আর সেই সব স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানবো। ঠিক আছে, তো চলো দেখি একটু। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মানচিত্র। আর দক্ষিণ আমেরিকা মহাদেশের দেখো এই অঞ্চল বরাবর গেছে নিরক্ষরেখা। তো এই যে অঞ্চলটা সবুজ রঙের যে অঞ্চলে দেখতে পাচ্ছ, এখানে নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয় এবং এই অঞ্চলে যে অরণ্যের সৃষ্টি হয়েছে সেই অরণ্যকে বলা হয় সেলভা অরণ্য। তো এই নিরক্ষীয় জলবায়ুর অবস্থানটা একটু বলি। দেখো, নিরক্ষরেখা এখানে রয়েছে, নিরক্ষরেখার নিকটবর্তী অ্যামাজন ও ওরিনোকো নদী অববাহিকা। এখানে রয়েছে ওরিনোকো নদী। তো ওরিনোকো নদী অববাহিকা জুড়ে যে অঞ্চল, সেখানেই রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এছাড়াও ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও সুরিনামের দক্ষিণ অংশটা নিয়ে এই জলবায়ু অঞ্চল পরিলক্ষিত। মানে এই ভেনেজুয়েলা, সুরিনাম এবং সুরিনামের দক্ষিণ অংশে এই জলবায়ু পরিলক্ষিত হয়। এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর প্রায় একই রকম উষ্ণতা বিরাজ করে, একই রকম উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেখা যায়। এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না, সারা বছর উষ্ণ থাকে এবং সারা বছর খুব প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সন্ধ্যের দিকে 4 o'clock রেইন হয়। এখানে সিলভার অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো। এখানে রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, বাঁশ এইসব উদ্ভিদগুলো ঘন সন্নিবিষ্টভাবে জন্মায়। তো সেই জন্য কোথাও কোথাও সূর্যলোক প্রবেশ করতে পারে না। এই জন্যে এই স্থানটাকে গোধূলি অঞ্চল বা রিজিয়ন অফ টুইলাইট বলা হয়। তারপর দেখো, সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি। কোন অঞ্চলটা বলো তো সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি? গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিতে যে জলবায়ু পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি। তো ব্রাজিল উচ্চভূমি কোনটা, গায়ানা উচ্চভূমি কোনটা? এই যে এটা হচ্ছে গায়ানা উচ্চভূমি, আর এখানে দেখতে পাচ্ছ এই অঞ্চলটা হচ্ছে ব্রাজিল উচ্চভূমি। তো এই অঞ্চলে যে জলবায়ু পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে সাভানা জলবায়ু এবং সাভানা তৃণভূমি। এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র এবং শীতকাল শীতল ও শুষ্ক। বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হয়ে থাকে। আর এই অঞ্চলে মানে সাভানা তৃণভূমি অঞ্চলে বিভিন্ন উচ্চতার লম্বা লম্বা ঘাস দেখতে পাওয়া যায়, আর বিচ্ছিন্নভাবে শাল, সেগুন এসব গাছও দেখতে পাওয়া যায়। এরপর দেখো, উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ।
এই অঞ্চলটা হচ্ছে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরোটা, এটা হচ্ছে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। ব্রাজিলের যে পূর্ব অংশ, এই অঞ্চলে এই উদ্ভিদ মানে এই জলবায়ু পরিলক্ষিত হয়। এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব দিক থেকে যে জলীয় বাষ্পপূর্ণ আয়নবায়ু এখানে প্রবাহিত হয়, তার প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। আর এই অঞ্চলে শাল, সেগুন, জারুল, মেহগনি এসব গাছ দেখতে পাওয়া যায়। এরপর দেখো ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এই অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। তো দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে যে আটাকামা মরুভূমি রয়েছে, এখানে রয়েছে আটাকামা মরুভূমি, তো এই মরুভূমিতে এই জলবায়ু পরিলক্ষিত হয়। এই জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল খুব উষ্ণ এবং শীতকালটা হচ্ছে শীতল। আর এই অঞ্চলটি পৃথিবীর শুষ্কতম অঞ্চল। তোমরা সবাই জানো পৃথিবীর শুষ্কতম আর্দ্র মরুভূমি শুষ্কতম মরুভূমি হচ্ছে আটাকামা মরুভূমি, তাই তো? এই অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এখানে বৃষ্টি হয় না, সেই জন্য এখানে গুল্ম, কাঁটা গাছ, ঝোপঝাড় জাতীয় গাছ এখানে জন্মায়। এরপর দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। ভূমধ্যসাগরীয় জলবায়ু এই অঞ্চলটাতে পরিলক্ষিত হয়, দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণ দিকে। এখানে রয়েছে মধ্য চিলি, মানে আটাকামা মরুভূমির দক্ষিণ দিকে এখানে মধ্য চিলির যে অংশ, মানে মধ্য চিলিতে এই জলবায়ু পরিলক্ষিত হয়। আর এই জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক, তবে শীতকালে বৃষ্টিপাত হয়। তো শীতকালটা শীতল এবং আর্দ্র। আর এই অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু বৃষ্টিহীন গ্রীষ্মকাল, সেজন্য আর্দ্রতাটা ধরে রাখার জন্য উদ্ভিদের মূলগুলি খুব লম্বা হয় আর পাতাগুলি মোমযুক্ত হয়। আর কাঁটাযুক্ত ঝোপঝাড় গাছও দেখতে পাওয়া যায়, ক্যাকটাস, অ্যাকাসিয়া এসব গাছও জন্মায়। এরপর দেখো শীতল সামুদ্রিক জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই যে অঞ্চলটা দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণ দিকে দেখতে পাচ্ছ, এই অঞ্চলে শীতল সামুদ্রিক জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়। দক্ষিণ চিলির এখানে রয়েছে দক্ষিণ চিলি, তো দক্ষিণ চিলিতে এই জলবায়ু পরিলক্ষিত হয়। আর এই অঞ্চলে সারা বছরই সমভাবাপন্ন মৃদু জলবায়ু পরিলক্ষিত হয়। এই অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে চিরসবুজ ও পর্ণমোচী গাছের মিশ্র বনভূমি এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপর দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানেই পরিলক্ষিত হয় নাতিশীতোষ্ণ জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। এই অঞ্চলটি আর্জেন্টিনা ও উরুগুয়ের উত্তর পূর্বাংশে যে পম্পাস তৃণভূমি, সেই অঞ্চলে এই জলবায়ু পরিলক্ষিত হয়। এই জলবায়ু প্রায় সমভাবাপন্ন, তবে গ্রীষ্মকাল বেশ উষ্ণ থাকে। মানে এই জলবায়ুটা মানে এই অঞ্চলে যে জলবায়ু পরিলক্ষিত হয় তার বৈশিষ্ট্য হচ্ছে জলবায়ুটি সমভাবাপন্ন, তবে গ্রীষ্মকালটা উষ্ণ হয়। আর এই অঞ্চলের উদ্ভিদগুলি যে ঘাস দেখতে পাওয়া যায়, বেশি তৃণভূমির ঘাস, সেগুলো সাভানা তৃণভূমির মতো লম্বা হয় না, ছোট হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে নাতিশীতোষ্ণ মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। প্যাটাগোনীয় অঞ্চলে এই জলবায়ু পরিলক্ষিত হয়। আর এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ ও শীতকালটা হচ্ছে শীতল। আর পশ্চিমা বায়ুর বৃষ্টিছায়া অঞ্চলে অবস্থিত হয়, এখানে বৃষ্টিপাত হয় না বা খুব কম বৃষ্টিপাত হয়। আর এই অঞ্চল যেহেতু মরু অঞ্চল, সেজন্য এখানে ঝোপঝাড় এবং কাঁটা জাতীয় ঘাস দেখতে পাওয়া যায়। এরপর দেখো পার্বত্য জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই পুরো অঞ্চলটা পার্বত্য জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। তো সমগ্র যে আন্দিজ পর্বতমালা রয়েছে, আন্দিজ পর্বতমালায় এই জলবায়ু পরিলক্ষিত হয়। এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এখানে অতি শীতল জলবায়ু এবং পর্বত পাদদেশীয় অঞ্চলে একটু কম উষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যায়, মানে পরিলক্ষিত হয়। আর অধিক উঁচু স্থানে ঘাস, লাইকেন এইসব উদ্ভিদ জন্মায়। আর পর্বতের ঢালে নিচের দিকে পর্ণমোচী গাছ জন্মায়। পর্ণমোচী বলতে যেগুলো পাতা ঝরিয়ে দেয়, সেই সব উদ্ভিদ জন্মায়।
ঠিক আছে। তো এই হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। তো এটা তোমরা খুব ভালো করে পড়বে, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদটা তাদের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, কোন অঞ্চলে কোন জলবায়ু পরিলক্ষিত হচ্ছে সেটাও তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। দেখো আমরা দেখতে পেলাম যে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়। আমরা দেখলাম যে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে মানে পার্বত্য অঞ্চলে পার্বত্য জলবায়ু দেখতে পাওয়া যায়, আবার কোথাও নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হচ্ছে, কোথাও ক্রান্তীয় মরু জলবায়ু, কোথাও আবার ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো বিভিন্ন ধরনের জলবায়ু এখানে পরিলক্ষিত হয়, তাই তো। তো দক্ষিণ আমেরিকা মহাদেশের এরকম জলবায়ুর বৈচিত্র্যের বেশ কিছু কারণ রয়েছে, বিভিন্ন কারণে এই বৈচিত্র্যপূর্ণ জলবায়ু পরিলক্ষিত হয়। তো সেই কারণগুলি আমরা একটু বলবো। দেখো, অক্ষাংশগত অবস্থান। তো দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তর দিকে নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে, উত্তর দিকে নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হচ্ছে, যেখানে যে অঞ্চলে সেখানে নিরক্ষরেখা গেছে, তাই তো। তো অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশটি 70% উষ্ণমণ্ডলে অবস্থিত, আবার 20% নাতিশীতোষ্ণ মণ্ডলের অংশ এবং 10% হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অংশ। তো সেই জন্যেই এরকম অক্ষাংশগত অবস্থানের জন্য দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়। তারপর দেখো, দ্বিতীয় কারণ হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। আমরা জানি যে কোনো অঞ্চল সমুদ্র থেকে যতটা দূরে অবস্থান করে সেই অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, তাই তো। আর যে অঞ্চলগুলি সমুদ্রের কাছাকাছি থাকে সেই অঞ্চলগুলিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। তো দক্ষিণ আমেরিকা মহাদেশটি বিশাল একটা মহাদেশ, তো এর মাঝখানে যে অঞ্চলগুলো সেগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করছে, সেই জন্য চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করছে। আবার যেগুলো উপকূলবর্তী অঞ্চলে যে অঞ্চলগুলো গড়ে উঠেছে সেই সব অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, তাই তো। তারপর দেখো, ভূমির উচ্চতা জলবায়ুর বৈচিত্র্যের একটা বিশেষ কারণ। আমরা জানি যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে, তাই তো। তো দেখো আবার কি হয়, যেখানে উচ্চতা বেশি হয় সেখানে অনেক সময় পর্বতের গায়ে ধাক্কা লেগে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গায়ে ধাক্কা লেগে প্রচুর বৃষ্টিপাত হয়, তার পরবর্তী ঢালে আবার বৃষ্টি ছায় অঞ্চলের সৃষ্টি হয়, এটা আমরা জানি। তো ঠিক একই রকমভাবে প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ুটা আন্দিজ পর্বতে বাধা পেয়ে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না। তো সেই জন্য যেহেতু দক্ষিণে প্রবেশ করতে পারছে না, মানে আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তো সেই জন্য ওই অঞ্চলে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। আর আন্দিজ পর্বত গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা কম, কারণ এখানে যেহেতু পশ্চিমা বায়ু আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে, সেজন্য উষ্ণতাটা কম থাকছে। তো এটা একটা উষ্ণতার বৈচিত্র্যের একটা কারণ। তারপর দেখো, সমুদ্র স্রোত কিন্তু উষ্ণতাকে অনেকটা প্রভাবিত করে। যে অঞ্চলে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলটা উষ্ণ জলবায়ু বিরাজ করে, আর যে অঞ্চলের কাছাকাছি শীতল স্রোত প্রবাহিত হয় সেখানে শীতল জলবায়ু দেখা যায়, তাই তো। তো সেই জন্য দেখো, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে, সেজন্যই পূর্ব দিকে উষ্ণ জলবায়ু বিরাজ করে। আবার পশ্চিম দিকে শীতল পেরু স্রোত প্রবাহিত হয়, সেজন্যই পশ্চিম দিকে আবার শীতল জলবায়ু বিরাজ করে, ঠিক আছে। তারপর দেখো, বায়ু প্রবাহ জলবায়ু বৈচিত্র্যের আর একটা বিশেষ কারণ হচ্ছে বায়ু প্রবাহ জলবায়ুকে অনেকটা নিয়ন্ত্রণ করে। তো এই বায়ু প্রবাহের জন্যই এই দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে দেখো আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে। যেহেতু দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়, তো সেই জন্য বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পশ্চিম ঢাল বৃষ্টিছায়া অঞ্চলে পরিণত হয়েছে। মানে যেখানে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে সেখানে সেই অঞ্চলটা হচ্ছে বৃষ্টিছায়া অঞ্চল। যেহেতু আন্দিজ পর্বতে ওই বায়ুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেজন্য ওখানে বৃষ্টিপাত হচ্ছে না, আর তাই আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে, তাই তো। তো এই হচ্ছে জলবায়ুর বৈচিত্র্যের কারণ। তো এই জলবায়ুর বৈচিত্র্যের কারণটা তোমরা ভালো করে পড়বে। এরপর দেখো, তোমাদের রয়েছে সেলভা অরণ্য। সেলভা অরণ্য হচ্ছে চিরহরিৎ বৃক্ষের একটা বনভূমি,
তারপর তোমাদের পম্পাস অঞ্চলও রয়েছে। তো এই দুটো চ্যাপ্টার, এই দুটো আরেকটা ক্লাস লাগবে, কারণ একসঙ্গে এতটা দিলে তোমাদের খিচিবিচি হয়ে যাবে অনেকটা, তো সেই জন্যই আজকে বলছি না। তো তোমরা নেক্সট ক্লাসে আমরা পম্পাস অঞ্চল আর সেলভা তৃণভূমি অঞ্চলটা আলোচনা করব। আজকে এতটাই থাক। আর এর আগে যেগুলো তোমাদের একটু বেশি বেশি করে পড়তে হবে সেগুলো একটু আমি বলে দিই। দেখো, আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল কেন? তো এটা 2 নম্বর কোশ্চেন আসতে পারে তোমাদের। তারপর তোমাদের যে দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূপ্রাকৃতিক দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশকে 4টি ভাগে ভাগ করা হয়। তো এটা তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, এটা তোমরা ভালো করে পড়বে। আর এখানে অনেক ছোট ছোট শর্ট কোশ্চেন হবে, তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে। তারপর দেখো, এখানে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম, উচ্চতম পর্বতশৃঙ্গ, দেশের সংখ্যা, কয়েকটি বিখ্যাত শহরের নাম, এগুলোও তোমরা ভালো করে পড়বে। সীমানাটা পড়বে তোমরা। আর লাতিন আমেরিকা বলতে কি বোঝো, এটা তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে খাল ও যোজক, পানামা খাল ও যোজক বলতে কি বোঝো, এটা আমি তোমাদেরকে অনেক আগেই বলেছি, তো এটা ভালো করে পড়বে তোমরা। এরপর আসছি নদ নদী, আমাজন নদী, অরিনকো নদী, এদের উৎসগুলো, মোহনাগুলো, এগুলোই পড়বে একটু ভালো করে। আর নদ নদীর বৈশিষ্ট্যগুলো একটু পড়বে। আর রয়েছে লা প্লাটা নদীর গতিপথটা রয়েছে, এটা করার দরকার নেই। আমাজন নদী, অরিনকো নদী আর লা প্লাটা নদী, এদের উৎস, মোহনা, এগুলো ভালো করে পড়লেই হবে। আর এই দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ভালো করে পড়ো, ঠিক আছে? তারপর এখানে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে আমাজন নদী অববাহিকার মোহনা অঞ্চলে সমুদ্র জলে লবণাক্ততা কমে যায় কেন? এটা তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে। আর আমাজন নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, কিন্তু এই নদী অববাহিকায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এরকমও তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়ো। আর দক্ষিণ আমেরিকা মহাদেশে যে দেশের নামগুলো, সেগুলো আমি তোমাদেরকে বলেছি, দেশের নামগুলো একটু ভালো করে দেখবে, কোথায় কোন দেশ রয়েছে, মানচিত্রটা তোমরা ভালো করে দেখবে, তাহলেই হবে, ঠিক আছে? আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পম্পাস অঞ্চল, সেলভা তৃণভূমি অঞ্চল, এগুলো সবই আলোচনা করব।